এই তো সুন্দর। তো সেটা হচ্ছে যে বিটকয়েন মানুষের কাছে অজানা। বিটকয়েন নিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস তৈরি করছি যে আপনারা ভুল জায়গায় পয়সা লাগাবেন না। 2 নম্বর হচ্ছে যে অনেক মানুষ বিটকয়েন যেটা বুঝেছে সেটা কিন্তু বিটকয়েন নয়। তাহলে মার্কেটে অসংখ্য কয়েন আছে, আবার মার্কেটে অসংখ্য টোকেন আছে। তাহলে টোকেন কি কয়েন কি আমাকে বুঝতে হবে। টোকেন হচ্ছে জাল টাকা, ঠিক যেমন আমরা বলি জাল টাকা, টাকার মতো দেখতে হয়। টোকেন পৃথিবীতে এখন পর্যন্ত একটাও রেকর্ড নেই যে মানুষকে ভালো ইনকাম দিয়েছে বা ঠগায়নি। পৃথিবীতে একটা রেকর্ড নেই। তাহলে নেক্সট টাইম কেউ যদি টোকেন নিয়ে আসে তাহলে অবভিয়াসলি আমি মানা করবো যে না, এটা ঠিক নয়, যেখানে রেকর্ড নেই। কিন্তু পৃথিবীতে কয়েন এরকম আছে যেমন বিটকয়েন, ইথেরিয়াম, বিএনবি, সোলানা, যারা মানুষকে প্রচুর ইনকাম দিয়েছে। কিন্তু এই কয়েনের মধ্যেও কিছু কিছু ফ্রড করেছে। ঠিক যেমন দেখবেন মার্কেটে কিছু লোক থাকে, কাউকে ঠগালে কেমন হয় যে অল্প অল্প করে ঠগায়, আবার কাউকে একেবারে ঠগিয়ে দেয়। 2 প্রকার লোক থাকে। তো কয়েনের মধ্যে কিছু ভালো মন্দ আছে। তো আগে আমি ঠিক দেখে নেব সঠিক কয়েন কোনটা, কোনটা টোকেন কোনটা। আর মার্কেটে আরো একটা প্ল্যান চলে যেটা হচ্ছে কি মানি রোটেশন, মানে পঞ্জি স্কিম গেম। ঠিক ওই এক সময় মানি মার্কেটে এসেছিল, তারাও বলেছিল মানুষকে যে আমাকে টাকা জমা দাও, আমি তোমাদেরকে কি দেবো, 6 বছর ডবল করে দেবো, 7 বছর ডবল করে দেবো, এটা বলেছিল, কমিটমেন্ট দিয়েছিল। ঠিক তেমনি ওই কোম্পানি পালিয়েছে, আজকে তারা নাম ধরে পাল্টে এসছে। তারাও বলছে আজকে পয়সা লাগালে কালকে থেকে 1% দেবো, 2% দেবো, 20 দিনে ডবল দেবো, 40 দিনে ডবল দেবো, এরকম কিন্তু মিথ্যা কমিটমেন্ট করছে। যেখানে কমিটমেন্ট লেগে আছে, বিশেষ করে ফিনান্সিয়াল কর্পোরেট জগতে, সেখানে প্রতারণা লুকিয়ে আছে। এটা আমি বলছি না, এটা ইতিহাস বলছে। তার 2-1টা এক্সাম্পল দিয়ে আমি শুরু করবো। তো সাহারা ইন্ডিয়া, রোজ ভ্যালি থেকে শুরু করে কিছু কোম্পানি তো ভালো ছিল। সাহারা ইন্ডিয়া 40টা বছর মানুষকে ইনকাম দিয়েছে, রোজ ভ্যালি 18 বছর দিয়েছে। তো এরা কি বলেছিল, এরা বলেছিল যে আমি আপনাদেরকে 6 বছর ডবল দেবো, আর যারা টাকা তুলে দিয়েছে তারাকে বলেছে আপনাকে মাসে মাসে টাকা দেবো। এটা কমই বলেছিল, কিন্তু সবই কিন্তু কমিটমেন্ট ছিল, সে টাকা নিয়ে ছিল। টাকা যখন জমা হয়ে গেল তার ফান্ডে, সেই টাকা দেখে তার মাথা ঠিক রাখতে পারেনি। তারা কিন্তু কেউ কোম্পানি পালিয়ে গেছে, এরকম বহুত কোম্পানি এসেছিল, প্রয়াস, আরো বিভিন্ন নাম বলছি না। তো তারা করলো কি, মানুষের সাথে টাকা নিয়ে পালিয়ে গেল। তো তারা পালিয়ে গেল, সবাই তো খারাপ ছিল না। সরকার দেখলো কি এই সুযোগে এই কোম্পানিগুলোকে বন্ধ করে দিল, এবং তারাকে বলল যে এটা মার্কেটে ইলিগাল। আমি ধরলাম সরকার ভালোর জন্য করেছে, কিন্তু সরকার যদি ভালোর জন্যই করে তাহলে তো রোজ ভ্যালিতে এত টাকা গৌতম কুণ্ড বলছে আমরা ছেড়ে দেওয়া হোক, আমি লোককে টাকা দিয়ে দেবো। সরকার টাকা দিচ্ছে না কেন? এর মানে বোঝা গেল যে যেখানে ফান্ড জমা হবে সেখানে সরকারও প্রতারণার সঙ্গে জড়িয়ে আছে। সেটা কোনো সরকার হতে পারে, সেটা কোনো কোম্পানি হতে পারে, সেটা কোনো একজন ব্যক্তি হতে পারে। ফান্ড যেখানে এক জায়গায় জমা আছে তার উপর লোক অবভিয়াসলি থাকবে। এটা পৃথিবীর ইতিহাস বলছে। ক্রিপ্টো বলছে কোনোদিন ফান্ড এক জায়গায় থাকলে সেই টাকা ক্রিপ্টো বলে না। ক্রিপ্টোকারেন্সির কথার অর্থ হলো ক্রিপ্টো মানে লুকানো, কারেন্সি মানে মুদ্রা, মানে লুকানো মুদ্রা। একে অ্যাকচুয়ালি গুপ্ত মুদ্রা বলা হয়। তাহলে পৃথিবীতে এত টাকা আছে, তাহলে গুপ্ত মুদ্রা কেন হলো, এটা আগে আমাকে জানতে হবে। দেখুন, আমরা যে টাকা ইনকাম করি, ইনকাম করার পরে যে টাকা আমরা রাখি, সে টাকা কিন্তু আমরা ব্যাংকে রাখি। অ্যাকচুয়ালি এক সময় কিন্তু ব্যাংক ছিল না, তখন কি মানুষ চলতে পারেনি? চলতে পেরেছিল, তখনও ছিল। ব্যাংক এসে সুবিধা কি হলো, আমার টাকাটা যেটা কলকাতা আমাকে নিয়ে যেতে হতো সেটা আমাকে যেতে হয় না, সে ব্যাংক পাঠিয়ে দেয়। কিন্তু কখন ভেতর ভেতর দেখেন ভালো করে, আমার পুরো টাকার মালিক ব্যাংক হয়ে গেছে। আজকে আপনি বাড়িতে যদি 5 লক্ষ টাকার বেশি রাখেন, সরকার আপনাকে যে কোনো মুহূর্তে আপনাকে কৈফিয়ত জারি করতে পারে আপনি কিসের টাকা রেখেছেন, এটা বলতেই পারে, তার রাইট আছে। যদি আপনি বাড়িতে 5 লক্ষ টাকার বেশি টাকা রাখেন, ক্যাশ, আপনি 5 লক্ষ টাকার বেশি টাকা রাখতে পারেন না। আপনি দেখবেন, জানবেন, আমি যেটা বলছি সেটা আপনি করবেন, যে আপনি ইচ্ছা করলে পারবেন না। দেখবেন না বাড়িতে রেড হয় অনেক সময় টাকা রাখলে। হ্যাঁ, কোনো সময় কারেন্সি 5 লাখ টাকার বেশি রাখা যায় না। আপনি সম্পদ রাখতে পারেন, ঠিক আছে, তবে 5 লাখ 6 লাখ মানুষ রাখে, এটা কোনো ব্যাপার নয়। কিন্তু এটা রুলস, অনেক সময় রুলস তো কাজ করে না। 2 নম্বর, ব্যাংক বলছে কি যে 5 লক্ষ টাকা যদি বেশি হয় ব্যাংকে রাখা হয়, ব্যাংকের একটু গাইডলাইন দেখবেন একটু ভালো করে। তারা বলছে 5 লক্ষ টাকা যদি বেশি রাখে মানুষ, আর ব্যাংক যদি কোনো কারণে দেউলিয়া হয়, তো ব্যাংক দায়িত্ব নেবে না। এটা কি আপনার জানা আছে? আপনি এটা জানবেন, আমি যেটা বলছি সেটা আপনার রেকর্ড থাকছে এখানে, আপনি এটা মেলাবেন, ঠিক আছে? আমি কারণ আমি আপনাকে যেটা বলবো কোনো অথেন্টিক কথা বলে বলবো। আপনি কালকে ব্যাংক যাবেন, আপনি গাইডলাইন জিজ্ঞাসা করবেন কি আছে না আছে, ঠিক আছে? তো কথা হচ্ছে কি, তাহলে এটা কেন? আপনি সারাদিন ইনকাম করছেন এখানে বসে, আর আপনি টাকাটা জমা দিয়েছেন ব্যাংকে, মানে মালিক কিন্তু আপনি না, মালিককে সরকার।
আপনি যদি মালিক হতেন তাহলে 24 ঘন্টা এনি টাইম টাকা পেয়ে যেতেন। আপনি এখন ব্যাংকে গিয়ে তো টাকা তুলতে পারবেন? পারবেন না। মানে মালিক তাহলে আপনি না। আমি যদি মালিক হতাম তাহলে আমার টাকা পারবো তুলতে, যে ফোন আপনি ধরুন না কত 1 লাখ টাকা হচ্ছে আপনি ইউপিআই ব্যাংকিং লিমিট হলো 20 লাখ টাকা, তার বেশি উইথড্র করতে পারবেন না, ট্রান্সফার করতে উইথড্র করতে পারবেন ট্রান্সফার ধরে নিলাম ট্রান্সফার করতে পারবো না, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে কি যে আপনি ইচ্ছে করলে আজকে আপনার কাছে টাকা আছে, আপনি 20 লাখ টাকা তুলতে পারবেন না অ্যাকাউন্ট থেকে। না, আপনার কাছে ব্যাংকের টাইম দেখে ছুটি থাকলে সেটা হবে না। এটিএম এ বোধহয় এরকম এটিএম এ আপনার যেমন লিমিট থাকবে তেমন দাম তুলতে পারবেন। এর মানে আমি যেটা বলতে চেয়েছি, আমি খারাপ কিছু বলছি না, কিন্তু আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে কি আপনি ইচ্ছে করলে ব্যাংকের টাকা তুলতে পারেন না টাইম মতো। মানে আপনি এখানে ব্যবহার করে, আপনি মালিক না। ইমার্জেন্সিতে আমি চাইলেও পাবো না, পাবেন না। আজকে নোটবন্দি হলো 2019 সালে, আপনার টাকা ব্যাংকে রাখা আছে, আমার টাকা রাখা আছে, কি অবস্থা হলো? আপনাকে 150 কোটির লোককে জেনে করেছিল? জেনে কিন্তু করেনি। তাহলে আমরা কিন্তু হঠাৎ করে বললো কার দেখা গেলো কালকে অপারেশন আছে, কাল এমার্জেন্সি কেস আছে, হঠাৎ করে লাইন লাগিয়ে দিল 4,000 টাকা ডিপোজিট, 4,000 টাকা উইথড্রল। তাহলে মালিক যদি আপনি হন তাহলে এতগুলো নিয়ম কে চালাচ্ছে? কোনো এক ব্যক্তি, সেটা গভর্নমেন্ট, অল্প কিছু লোক, তারা গভর্নমেন্ট যারা আমরা ক্ষমতায় বসিয়েছি XYZ, সেই কিন্তু রুলস তৈরি করে দিল, টাকা কিন্তু আপনার। এর মানে বোঝালো মালিক কিন্তু আপনি না। কালকে আপনি বাড়ি করেছেন, আপনার নামে কোনো ইলিগাল একটা কথা একটা কেউ ব্লেম করতেই পারে, আসার পরে কি বলছে যে আপনার বাড়িতে সিজ করে দেওয়া হলো, হচ্ছে না? এই তো কয়েকদিন আগে একটা এমএলএ বাড়ি সিজ করলো, ওই আপনার জলঙ্গি কি নাম, আব্দুর রাজ্জাক না কি ওর নাম, আপনি দেখবেন, ইউটিউব দেখবেন আপনি, কি দেখবেন আমাদের লালগুলো আমি জানছি না XYZ কি কাজ করতো সেটা পরের কথা। তার কথা হলো, আমার কথা হলো সরকারের কাজ ছিল এটা ধরার যে সে কি কাজ করে। তখন কিছু করতে পারলো না, কিন্তু মানুষ যখন ইনকাম করে ফেললো, মানে এর মানে বোঝালাম তার সম্পদ সত্যিকারের সিকিউরিটি নেই, মানে তার সম্পদ ইচ্ছে করলে নেই। যদি এটা থাকতো তাহলে দেখুন, নাম বলছি না, আপনি হয়তো দেখতে পাবেন কত লোক আজকে অ্যারেস্ট হচ্ছে কিনা, 100 কোটি 500 কোটি টাকা মানে অ্যারেস্ট হয়ে যাচ্ছে, তারাকে নিয়ে আটক করে দিচ্ছে। তারা যদি টাকা যদি ক্ষমতাই হতো তাহলে তারাও কিন্তু ইচ্ছা করলে আজকে মালিক হতে পারতো। আজকে তারাও চুপসে গেছে কেন? সরকার যদি কারোর উপর বুড়া নজর লেগে যায় তা আপনি যত টাকায় মালিক হতেন না কেন আপনাকে বসিয়ে দেবে, মানে একছত্র মালিকানা কার হাতে? সরকারের হাতে। ক্রিপ্টো বলছে এই জন্য আমি ক্রিপ্টো আসেনি, ক্রিপ্টো এসে আপনাকে স্বাধীন করার জন্য। কিরকম? সে বলছে আপনি টাকা ওখানে না, টাকা আপনি এখানে রাখুন। কারণ কেন? বিটকয়েনকে বলছে পাবলিক কারেন্সি বলা হয়, পাবলিক কারেন্সি বলা হয়। আর আমরা যে কারেন্সি ইউজ করি গভর্নমেন্ট কারেন্সি বলা হয়, কারণ এই কারেন্সি গভর্নমেন্ট কন্ট্রোল করে। আপনি কি করবেন? কিন্তু বিটকয়েন আপনি কন্ট্রোল করেন, একটা ব্যক্তি কন্ট্রোল করে। বিটকয়েনের নিজস্ব কোনো মালিকানা নেই, মালিক হচ্ছে পাবলিক। আর একটা আয়নার মালিকানা কি হচ্ছে? গভর্নমেন্ট। গভর্নমেন্ট আজকে যা চাইবে তাই হবে। আপনি ইচ্ছে করলে আপনি যেখানে সেখানে টাকা পাঠাতে পারেন না গভর্নমেন্ট কারেন্সিতে। বিটকয়েনে সারা পৃথিবীতে ওয়ার্ল্ডে আপনি লেনদেন করতে পারেন যে কোনো মুহূর্তে, সেকেন্ডে। আপনার মনে করুন জার্মানিতে কোনো আপনার ছেলে মেয়ে পড়াশোনা করছে, এখনই 5 লক্ষ টাকা লাগবে, কিন্তু আপনি ইন্ডিয়ান ব্যাংকের মধ্যে পাঠাতে গেলে আপনাকে একদিন আগে যাবে না, 24 ঘন্টা তাও লাগবে। কিন্তু আপনি যদি এখনই বিটকয়েন পাঠান, সেকেন্ডে ট্রান্সফার, যখন ফোন পে করছেন, তাই না? তো মানুষ কিন্তু সুবিধার জন্য কিন্তু বিটকয়েন কিনেছে। বিটকয়েনকে সম্পদও বলা হয়, আবার একটা কারেন্সিও বলা হয়, ঠিক সোনার মতন। সোনা কি? ঠিক সোনা হচ্ছে একটা কারেন্সি, আবার কিন্তু একটা সম্পদ, ঠিক তেমনই একটা বিটকয়েন। তো এই কারেন্সি পার্থক্য কি তাহলে বুঝলাম? এই কারেন্সি যদি আপনি ব্যাংকে রাখেন তাহলে তার একছত্র মালিকানা সরকারের, তার লক করা বন্ধ করা সমস্ত কিছু এভরিথিং। কিন্তু যদি আপনার কাছে বিটকয়েনে থাকে, যদি হাজার হাজার কোটি টাকা পড়ে থাকে, ওর মালিক কিন্তু আপনি, পৃথিবীতে আর কেউ না। এই টাকা না কেউ খুঁজে পাবে না আপনি দেখতে পাবে, কারণ ওই যে অ্যাকাউন্টে ইউজ হয় সেই অ্যাকাউন্টের একটা পাসওয়ার্ড হয় 12 ডিজিট। ওই পাসওয়ার্ড যদি আপনি রাখতে পারেন, মালিক আপনি। আর কাউকে যদি দিয়ে দেন তাহলে মালিক সেই। যদি হারিয়ে ফেলেন, টাকাও হারিয়ে গেল। এর মানে বোঝায় এটাই, ওই টাকা এতটা সিকিউর, আপনি শুধু একমাত্র মালিক, পৃথিবীতে আর কেউ নেই। কেউ হারিয়ে গেলে না, কোনো রাস্তা নেই। তাহলে আপনি কেন হারাবেন? আপনি তো বাড়ির জমি দিলে হারায় না, হারাই কি? আমরা এই জন্য বলছি আগে থেকে ভ্যালু। আপনাকে অ্যাকচুয়ালি মালিক যখন আপনি হবেন, হ্যাঁ, না দেখুন অনেক জায়গা আছে, গুগল ড্রাইভ আছে, অনেক কিছু আছে, আপনি রেখে দিতে পারেন সেখানে। দেখুন অনেক, আপনি ভ্যালু দেন, কোনো জিনিস ভ্যালু না দিলে, আমি বলতে চাইছি এটা, ভ্যালু না দিলে তা হারাবে। বাড়ির একটা পর্চা আজ থেকে আপনি বলুন আমার বাবার দলিল 100 বছরের পুরনো, হারায়নি তো, কারণ ভ্যালু দিয়ে রেখেছি তাই। তা আপনি ভ্যালু দেন এটাকে, কোটি টাকার জিনিস। আমি এটা বলছি, হারাই কখন? ভ্যালু না দিলে হারাই, ভ্যালু দিলে কি না হারাই? আমার ছোট্ট একটা হীরা, ছোট্ট হীরা, কোটি টাকা দাম, আমি লুকিয়ে নিয়ে বাড়াচ্ছি, কই তখন তো হারাচ্ছে না। ওই রকম ফলো আপ রাখতে হবে, না হারাই। যাক, সে প্রশ্ন আসছি না। তো ক্রিপ্টো কি কারণে তাহলে আসলো? একটা নতুন কারেন্সি কেন এসেছিল?
আপনি এটা পেয়ে যাবেন বিভিন্ন ইয়েতে। 1980 সালে একটা ব্যাংক দুর্ঘটনা হয়, দুর্ঘটনা অ্যাকচুয়ালি নয়, ব্যাংক দেউলিয়া হয় আমেরিকাতে, যেখানে 120 জন ইউজার সুইসাইড করেছিল। এটা ছিল আমেরিকার ইতিহাসে কালো। 1980 সালে। আপনার চ্যাট জিপিটি আপনি ইউজ করবেন, চ্যাট জিপিটি, আপনি সেই রেফারেন্স সব পেয়ে যাবেন। আমি যা বলছি, আমি কিছু বানিয়ে বলছি না, সব আপনার তথ্য বলছি। চ্যাট জিপিটি আমি ভয় ডাউনলোড করি না, এটা ভয়ের কিছু না, এটা সব ভুল জিনিস। চ্যাট জিপিটির কাজ হলো কোথায় কি তথ্য আছে সব আপনাকে দিয়ে দেবে। না, ওখানে হ্যাক হওয়ার চান্স নেই। একটা এআই, আর মানুষ না জানে অনেক কথা বলে। এটা রোবট জাস্ট। আমি বলে দিই ওর কাজ কি। ধরুন আপনি এটা করছেন, এখন যদি প্রশ্ন করেন চ্যাট জিপিটি আমি বুঝতে পারছি না কাজটা কিভাবে করবো, বলো তো, আপনাকে বলে দেবে। ওর কাজ হলো তথ্য আপনাকে ম্যানেজ করে দেওয়া, এটা ম্যানেজ করে দেওয়া। আপনি যেটা নিজে খুঁজে জানি, এর কোনো নেই, সম্পর্ক নেই। কিন্তু ওই হ্যাকিং প্যাকিং, হ্যাঁ, ওসব ব্যাপার নেই, ওসব সম্পর্ক নেই। ওগুলো মানুষের একটা ভাষানো কথা, ঠিক আছে? তো কি হলো, ওখানে 120 জন ব্যক্তি সুইসাইড করেছিল, ইউজাররা। তাদের কি দোষ ছিল? অনুমান করা হয় সতোশি নাকামোটো, মানে যে বিটকয়েনের প্রতিষ্ঠাতা মালিক, তাদের মধ্যে কোনো একজন হবে। ওই ব্যাংকের কোনো একটা স্টাফ জাপানিজ ছিল, হতে পারে সে সতোশি নাকামোটো। এটা কিন্তু অনুমান করা হয় যে সতোশি নাকামোটো যেহেতু খুঁজে পায়নি বিটকয়েনের মালিককে, তো পৃথিবীর লোক অনুমান করে সে একজন হতে পারে। তো সে তাদের ভাষা দেখেছিল যে এই যে প্যাথেটিক ঘটনা, যারা পয়সা রেখেছিল তাদের কিন্তু দোষ ছিল না, একটা ব্যাংক টাকা নিয়ে পালিয়ে গেল, তাই আজকে এই লোকগুলোর হাল হলো। আজকে শ্রীলঙ্কা কি অবস্থা হলো, মুদ্রাস্ফীতি ঘটলো। মুদ্রাস্ফীতি মানে হচ্ছে আমার টাকা ঘরে বেশি হবে, সম্পদের মান কমে যাবে। 20 টাকার আলু 500 টাকা কেজি কিনতে হবে, তার নাম মুদ্রাস্ফীতি, তাই তো? তো গভর্নমেন্ট যদি ক্রাফটেড হয়, আপনি তো আটকাতে পারবেন না। তাহলে দোষ তো আপনার নেই, আপনি ইনকাম করে রেখেছেন, মান কমে দায়ী কে? সরকার। তাহলে পুরো ডিপেন্ড করছে এই কারেন্সির লোকেদের ওপর। সরকার ভালো হলে আপনি ভালো, খারাপ হলে আপনি খারাপ। আজকে আরো একটা এক্সাম্পল আপনাকে দিই। আজকে ফিলিস্তিন, গাজা, রাশিয়া, ইউক্রেন যুদ্ধ হয়ে লেগেছে। তো এই যুদ্ধ ওখানে বাড়ি মানুষ করেছিল 20 টাকা দিয়ে, যে বাড়িতে বোমাটা পড়েছে সে বাড়ি ধ্বংস হয়ে গেছে, কোনো ভ্যালু নেই। যেখানে জমিটা ছিল সেখানে বোমা পড়েছে, ওই জায়গায় লোক থাকছে না, তাহলে ওখানে কোটি টাকা জমিও কিন্তু ভ্যালু নেই, সে নিয়ে কিন্তু পালাতেও পারেনি। তো ওখানে ওই বাড়িতে সোনাও ছিল, সেটা নিয়ে পালাতে পারেনি। তাহলে মানুষ তো ইনকাম করে ল্যান্ড কিনে, বাড়ি করে, গাড়ি করে, সোনা কিনে, এর বাইরে তো হয় না। তো এগুলো যদি একটা সামান্য যুদ্ধ লেগে যদি ধ্বংস হয়ে যায়, সেই লোকগুলো কোনো দোষ করেছিল? পাবলিকগুলো, তারা তো করেনি দোষ। তাহলে একটা মানুষ 40 বছর হোক 50 বছর ইনকাম করার পরে তার যদি সিকিউরিটি না থাকে যে আমি শান্তিতে বাস করতে পারবো, এটা তার উপর ডিপেন্ড করছে না, এটা ডিপেন্ড করছে সরকারের উপর, কেমন সে বিহেভ করছে। তার সামান্য ছোট্ট ভুলে তারা আজকে ঘর ছাড়া হয়ে গেছে, তারা আজকে রাস্তার ভিখারি হয়ে গেছে। কিন্তু ওই ব্যক্তিগুলো যদি আজকে ভুল করে 10টা 5টা 20টা বিটকয়েন কিনে রাখতো, আজ কিন্তু তারা 10 কোটি 20 কোটি টাকা মালিক। কেন? আজকে একটা বিটকয়েনের দাম কত? 1 কোটি টাকা দাম। যেই বিটকয়েন 2009 সালে দাম ছিল মাত্র 35 পয়সা, আজকের দাম হচ্ছে 1 কোটি 2009 সালে 35 পয়সা। আমি এলাম 10 সালে, এখানে তো তখন তোর সঙ্গে দেখা হলো কোন সালে? 11 সালে। তোমার 110 টাকা হয়তো ছিল। এরা সবাই জানতো, কিন্তু ওই সময় ভ্যালু দেয়নি। তো বললাম না, ভেবেছিল করতে দিল না, কি হবে, বুঝলেন না? মানে নতুন দেখুন, টেকনোলজি যখন নতুন আসে, আমি তখন কিনবো করছি, কিন্তু কি হ্যাঁ, বুঝতে পারেননি। মানে মানুষ কি হয়, নতুন কিছু আসলে ভ্যালু দেয় না। আর টেকনোলজিকে বিশ্বাস করতে হবে। এই ফোন পে একদিন মানুষ ইগনোর করতো, আজকে এই ফোন পে আপনারা সবাই গ্রহণ করে নিয়েছি। এর মানে হলো টেকনোলজি যখন আসে মানুষ প্রথমে নিতে পারে না, পরে সেটাকে নিতে হয়। কারণ যেই টেকনোলজি মানুষের ভালোর জন্য আসে, আমরা সেটাকে ভয় পাই। অবভিয়াসলি পরে কিন্তু ভালোই হয় ওটা। আজকে 4G 5G 6G 10G কেন আসছে? মানুষের ভালো কিছুর জন্য আসছে, স্পিডে কাজ করবে, সময় কম লাগবে, এই কারণেই তো। অত্যাধুনিক মেশিন হবে, আজকে অপারেশন হচ্ছে, রেডি করছে, বাইরে কান্ট্রি থেকে হবে, ওখান থেকে ডাক্তাররা অপারেশন করবে, রোবট চালাবে, এখানে মেশিন টিপবে, এখানে অপারেশন হয়ে যাবে। হচ্ছে, দেখতেই পাচ্ছেন সব যুগ। হ্যাঁ, মেশিন মানে ডাক্তার এখানে থাকবে, কিন্তু মেন ডাক্তার থাকবে কোথায়? জার্মানিতে আছে, ওখানে রোবট করছে, আর রোবট এখানে অপারেশন করছে, এখানে ওরা হেল্প করছে হয়তো। তো এত যুগ চলে গেছে যেটা আমরা কল্পনা করতে পারেন। তা আমাদের বিশ্বাস করতে হবে, কিছু করার নেই। মহাকাশে কি হাজির হয়ে যাচ্ছে, ঠিক বলেছেন। হ্যাঁ, হ্যাঁ, সুনিতা গেছিল, হ্যাঁ, সুনিতা উইলিয়ামস, এখানে গিয়ে মহাকাশে কতদিন ছিল? হ্যাঁ, 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 যোগেশ্বর দুবাইতে থাকে, যোগেশ্বর এখানে ট্রিটমেন্ট করে ভিডিও এর মাধ্যমে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে। যাক, তো কথা হচ্ছে যে আমার যেটা বড় বক্তব্য, ক্রিপ্টো কোনো জুয়া গেম নয়। ক্রিপ্টো হচ্ছে নতুন জগতের সম্পদ, মানুষকে অধিকার দেওয়ার জন্য যে আপনি আপনার টাকা কোথায় রাখবেন। অনেকে অ্যাকসেপ্ট করতে পারেনি, অনেকে জানে না। কেন জানছে না? আজকে আমি কিন্তু ব্যাপারটা মাথায় আছে, হ্যাঁ, কিন্তু প্র্যাকটিক্যালি সঠিক জায়গায় পাননি, ওই জন্য হয়নি। কি হয়েছে, যখন 9 সালে ঘটনা ঘটে গেল, আমেরিকা বলছে বাপরে, কে আবার কারেন্সি লঞ্চ করলো, একে বন্ধ করতে হবে। কারণ কোনো দেশ চাইবে না আমার কারেন্সি বাদ দিয়ে অন্য কোনো কারেন্সি আসুক।
মানে একরকম বলতে পারেন বিটকয়েন সারা পৃথিবীর সঙ্গে যুদ্ধ ছুড়ে দিয়েছে, কারণ কোনো দেশ মানবে না। এই জন্য করলো কি, বিটকয়েনের যে মালিক সদস্য অ্যাকাউন্ট, তার প্রোফাইলটা হাইড করে দিল, আজও পর্যন্ত তার মালিককে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু সে এমন কারেন্সি তৈরি করে দিল, তাকে 2009 থেকে 11 সাল পর্যন্ত সেই মানে আমেরিকা গভর্নমেন্ট বিটকয়েন খুঁজে পায়, তার মালিক খুঁজে পায়নি। বন্ধ করার চেষ্টা করা হয়, অনেকবার শুনেছি আমরা বিটকয়েন বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, শুনেছি না, অ্যারেস্ট করে নেওয়া হবে। কেন? মানে চেষ্টা করা হচ্ছে বন্ধ করার, কিন্তু তাকে বন্ধ করতে পারছে না। মানুষকে প্যানিক তৈরি করছে যে তোমরা বিটকয়েন কিনবে না, ভয় দেখাচ্ছে। কিন্তু মানুষ তো বোকা না, মানুষ তো ফোন পে করতে আমার সরকার বারণ করেছিল, খবরদার অ্যাকাউন্ট লিঙ্ক করবে না, অ্যাকাউন্ট লিঙ্ক করবে না, অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে। কিন্তু কিছু মানুষ বলছে যে না না দেখি না, চেক করি, অ্যাকাউন্টে পয়সা নেই সেটা অ্যাড করবো। তো ওই যে অ্যাকাউন্টে ফোন পে লিঙ্ক করতো, টাকা নেই, সে অ্যাকাউন্টে লিঙ্ক করতো আগে মানুষ। আর এখন এমন অ্যাকাউন্টে লিঙ্ক করেছে, মেন অ্যাকাউন্টে লিঙ্ক করে দিয়েছে, মানুষ বুঝতেই পারেনি। এখন প্রত্যেকেরই মেন অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে ফোন পে সুবিধার জন্য। শুরুতে কিন্তু মেন অ্যাকাউন্ট লিঙ্ক করেনি, প্রথমে টেস্টিং করার জন্য 5টা ব্যাংকে 5টা অ্যাকাউন্ট আছে, যে ব্যাংকে টাকা নেই সেই ব্যাংকে করেছে তো, এটা কিন্তু করেছে। যখন দেখলো রে কাজ তো হচ্ছে, সরকার তো ভুল বলছে, মানুষ কিন্তু ধীরে ধীরে কিন্তু আজকে ফোন পের মতো, প্রথম পেটিএম ভারতবর্ষে 15 সালে আসে, আর এই পেটিএম কে বারণ করতে সরকার কিন্তু বারণ করে রাখতে পারেনি। আজকে সরকার যখন দেখলো যে মানুষ শুনছে না, এটাই মানুষ করবে, তখন বাধ্য হয়ে এসবিআই কে বললো তুমি ইওনো তৈরি করো। ইওনো, আজকে আমার ইওনো পেয়েছি, কার জন্য পেয়েছি? ওই পেটিএম এসেছিল বলে। আজকে আমরা যে কোনো ব্যাংকের অ্যাপস পেয়েছি, ভীম কেন পেয়েছি? ওই পেটিএম এসেছিল বলে। মানে মূল কথা হলো যে কোনো টেকনোলজি যদি মানুষের ভালোর জন্য আসে, সেটা মানুষ খারাপ বলুক আর ভালো বলুক, তাকে গ্রহণ করতেই হবে, কিছু করার নেই। আর সরকারও পাল্টাতে পারবে না। বিটকয়েন ঠিক মানুষের ভালোর জন্য এসেছে। কি এসেছে? মানুষ তার সম্পদ লুকিয়ে রাখার জায়গায় পেয়েছে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, সেই কারেন্সি দিয়ে সারা পৃথিবীতে সে লেনদেন করতে পারছে। 3 নম্বর, সম্পদের গ্রোথ খুব বেশি বাড়ছে। কেন? মানুষের ডিমান্ড তৈরি হচ্ছে, সমস্ত কিছু স্বাধীনতা পেয়ে গেছে, কিন্তু ওই কারেন্সিতে এটা পাচ্ছিল না। প্রথমে মানুষ করলো কি, আমার কাছে 20 লাখ টাকা আছে, দেখি না 2000 টাকা ফেলে কি হয়। 2000 টাকা ফেলতে ফেলতে আজকে মুকেশ আম্বানির মতো লোক 600 কোটি টাকা ইনভেস্ট করছে বিটকয়েনে। 1 টাকা 2 টাকা নয়। আজকে বাংলাদেশ সরকার যখন সরকার পাল্টে গেল, জাতীয় ফান্ড থেকে তারা বিটকয়েন কিনছে। কাতার, ওমান, এমনকি ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত 2 লাখ বিটকয়েন কিনেছে। এলন মাস্ক তো বিটকয়েন আগে থেকে কিনেছে, সবাই জানে, ও তো টেসলা গাড়ি বিটকয়েন দিয়ে পাওয়া যাবে তো ঘোষণা করে দিয়েছিল। তাহলে আজকে সারা পৃথিবী, এমনকি ভুটান 12,600 প্লাস বিটকয়েন মাইনিং করেছে। আজকে সারা পৃথিবী কিন্তু বিটকয়েনে পড়ে আছে। তাহলে আপনি আমি কেন পড়বো না? আমাদের বুঝতে হবে তো। আজকে 35 পয়সার একটা কয়েন আজকের দাম হয়ে গেছে কত? একটার দাম 1,18,00,000 টাকা দাম। আজকেও মোবাইলে গুগলে মারবেন যে 1 বিটকয়েন প্রাইস, ইন্ডিয়ান প্রাইস, আজকের দাম প্রায় 90 লাখ টাকা আছে মনে হয়। আজকের দাম বলছি আপনাকে, কারণ ট্রেডিং হয়, এটা কম বেশি হয়, কম হলে বেশি হয়, বেশি হলে কম, এটা নিয়ম। কিন্তু এত কম হবে না, কোনোদিন আর 1 টাকা ফিরে আসবে, কোনোদিন 1 টাকাতে আর কোনোদিন আসবে না। সোনাও তো কম বেশি হয়, পৃথিবীতে সম্পদের কম বেশি হয়। কারণ কেন? সম্পদগুলো কেনা বেচা হয়, বায়ার আর সেলারের কিন্তু লড়াই থাকে, তার জন্য কম বেশি হবেই। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে কি, যে এই বিটকয়েন যখন এই অবস্থা দেখলো, মার্কেটে কিছু ইন্ডিয়ান যারা কিছু কোম্পানি আছে, তারা কিন্তু লুট করার জন্য করলো কি, যখন বন্ধ করে করে পারলো না, তখন তারা দেখলো যে বিটকয়েন বৈধ হয়ে গেল। আমেরিকা বললো, যখন খুঁজে পেলো না তার মালিককে, তখন দেখলো যে আমার তো পরাশক্তি রাশিয়া আছে, চীন আছে, কি করলো তারা কিন্তু বিটকয়েনকে লিগাল করে দিল। আর লিগাল করে কি করলো, তারা 12% ট্যাক্স লাগিয়ে দিল। আজকে পর্যন্ত 12% ট্যাক্স আমেরিকাতে একটা বিটকয়েন যদি কেউ উইথড্র করে। ঠিক আছে? ওই ট্যাক্স আমাদের ইন্ডিয়াতে কত হলো? 30% হয়ে গেল। আবার আপনি দুবাই চলে যান, 0% ট্যাক্স, কোনো ট্যাক্সই লাগবে না। এই জন্য দেখবেন ক্রিপ্টোর যত লোক সব দুবাই চলে গেছে, কারণ দুবাই চালা, তারা বলছে ভাই তোমরা এখানে টাকা নিয়ে আসো, আমরা তোমাকে স্বাধীনতা দেবো, চলে যাচ্ছে না। তো প্রশ্ন হচ্ছে কি, যে এই ক্রিপ্টো আজ করবো না, হবে না করতে 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 আজকে প্রত্যেকটা হাইকোর্টের আমার কাছে নোটিফিকেশন আছে, আমার কাছে তোলা আছে দেখানোর জন্য। কদিন আগে মাদ্রাজ হাইকোর্ট এই করলো যে ক্রিপ্টোকে আসলে বলে মানতে হবে। এ হয়ে গেল। দিন দিন কিন্তু রেগুলেশন আসছে। আজকে রেগুলেশন এসছে বলেই কিন্তু 30% ট্যাক্স লাগু হয়েছে। ট্যাক্স কার লাগু হয়? যেটা সম্পদ মানা হয়। এমনকি বিটকয়েনকে সম্পদ বলা হয়েছে। আমাদের ভারতীয় এটা